আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের জিকে ক্লাসে। আমরা সবাইকে বলছিলাম যে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ ক্লাস শুরু হবে। গত রবিবার আমরা ওরিয়েন্টেশন করছিলাম, তো আমরা বলছিলাম যে আমাদের মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। তো আমরা আজকে চলে আসলাম যে আমাদের যেই নার্সিংয়ে যে নতুন প্রজেক্টটা শুরু হয়েছে, আজকে থেকে আমাদের প্রশ্ন ব্যাংক। এখন তুমি বলতে পারো যে প্রশ্ন ব্যাংক সলভ কেন করা হচ্ছে। তুমি যদি প্রশ্ন সলভ না করো, প্রশ্ন ব্যাংক সলভ না করো, তুমি বুঝবাই তো না যে প্রশ্ন কিরকম আসে নার্সিংয়ে বা যে কোনো তুমি যে কোনো অ্যাডমিশন। আমরা সবসময় কি বলি, ঢাকা ভার্সিটি যখন আমরা পরীক্ষা দিই তখন আমরা বলি ঢাকা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করো। আমরা যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই আমরা বলি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক দেখো, কারণ একটু হলে একটু ভিন্ন, মানে কি হচ্ছে প্যাটার্নটা একটু ভিন্ন হয়। যেমন মেডিকেল, তোমরা অনেকে তো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, আমরা কি বলি নাই সবার আগে কি মেডিকেলের প্রশ্ন সলভ করো, প্রশ্ন মেডিকেল ডেন্টালের প্রশ্ন ব্যাংক সলভ করো। সবার কাছে একটা কিন্তু প্রশ্ন ব্যাংক থাকে, মেডিকেলের প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসছে। যেমন জিকেতে অনেক সময় দেখা গেছে যে মেডিকেল এরকমও হয়েছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন পড়ছে, এবং নার্সিংও এরকম হয় যে তুমি নার্সিং বলে কথা না, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও না কেন অনেক সময় দুই একটা প্রশ্ন কি তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কমন চলে আসে। এখন তুমি যদি প্রশ্ন ব্যাংক যদি সলভ ঠিক মতন করো, একদম যদি সব যে আমার না এগুলা থেকে প্রশ্ন আসলে কোনো ভুল হবে না, তাহলে তো তোমার জন্য ইজি, তাই না? যে তুমি এখান থেকে প্রশ্নগুলো যদি পেয়ে যাও। যেমন আমি যদি নার্সিং কথা বলি, যে দেখো সবচেয়ে বড় কথা নেগেটিভ মার্কিং নাই। আচ্ছা ঠিক আছে, আমি না দাগাইলাম, হইলে হইলো, না হলে নাই, মানে আমার তো ভুলের জন্য আমি কি মাইনাস হচ্ছে না। সো এটা বড় একটা আমার কাছে মনে হয় প্লাস পয়েন্ট যে আমাদের কি মাইনাস মার্কিংটা নাই। আমরা আজকে 23-24, হ্যাঁ আমরা আজকে নার্সিংয়ের আমরা বিএসসি ইন নার্সিং আর কি বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, হ্যাঁ দুইটা পরীক্ষা হয়েছে গত বছর। আমি গত পরশু দিনও বলছিলাম যে দেখো নার্সিং বিএসসি ইন নার্সিং পরীক্ষা আলাদা হয়, বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং আলাদা পরীক্ষা হয়। তো দুইটা পরীক্ষাতে আমরা জানি যে সাধারণ জ্ঞানে বিএসসিতে থাকে কত 20, আর ডিপ্লোমাতে থাকে হচ্ছে গিয়ে 25। আজকে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। এখন বলতে পারো আপু আমি তো বিএসসিতে আসছি, আমি কি ডিপ্লোমা প্রশ্ন সলভ করবো কিনা? অবশ্যই করবা। সাধারণ জ্ঞানের প্রশ্ন তার এমন তো না যে, যেমন হ্যাঁ তোমার ডিপ্লোমাতে পার্থক্য কোথায়, পিসিবি, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ডিপ্লোমাতে থাকে সাধারণ বিজ্ঞান, আর হচ্ছে গিয়ে বেঁচে এখানে থাকবে কি পিসিবি তোমাদের এইচএসসি, ওটাতে পার্থক্য। কিন্তু বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তুমি যা যা তোমাকে সলভ করাবো, তুমি বিএসসির জন্য তোমার জন্য ভালোভাবে প্রিপারেশন হবে, আবার কি ডিপ্লোমার জন্য তোমার প্রিপারেশন হবে। সো আমরা আজকে এই 45টা প্রশ্ন সলভ করবো 23-24, মানে লাস্ট। মনে রাখো সবসময় আমরা কি করি যে একদম যে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা দিয়ে আমরা সবসময় শুরু করি। যেন আমরা আজকে 23-24-এর আমরা আজকে বিএসসি ডিপ্লোমার দুইটা প্রশ্নই আমরা সলভ করবো। হ্যাঁ, এবং তোমরা অনেকেই বলতেছিলা যে আমরা খালি শুধু প্রশ্ন ব্যাংকই প্রশ্নই সলভ করবো, বেসিক থেকে পড়াবো কিনা। দেখো আমরা যখন আজকে পড়াবো প্রশ্ন সলভ করার সময় একটা সুবিধা আছে, তুমি যে একটা প্রশ্ন সলভ করবা তখন হচ্ছে গিয়ে ওই প্রশ্নের সাথে যদি কোনো কানেক্টিভ কোনো কিছু থাকে তখন যদি পড়ে ফেলো তখন তোমার শুধু একটা প্রশ্ন না অনেকগুলো প্রশ্ন তোমার পড়া হয়ে যাবে। এবং দেখো আমরা আজকে আমরা বলছিলাম দেখো আমাদের একটা ক্লাসের পর পরের দিন পরীক্ষা হবে, তোমরা আগামী দিন আজকের উপরে কি তোমরা পরীক্ষা দিবা, দেন তোমার নোট শেয়ারিং করবা। আমাদের যে নার্সিং ড্রিমার্স যে গ্রুপটা আছে সেখানে নোট শেয়ারিং করবা। হ্যাঁ তোমাদের সেখান থেকে টপ 3কেও কিন্তু আমাদের গিফট দেওয়া হবে। তার মানে যে তোমরা ক্লাসগুলো করো, আমার মনে হয় যে তোমরা ক্লাসগুলো করলে উপকৃত হবা যারা নাকি নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছ। চলো তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকের ক্লাস। অনেকেই আছে জিকেতে ভয় পাও, সো আজকে ক্লাস করলে তুমি দেখবা যে আমরা জিকেতে যারা ভয় পাও দেখবা যে তুমি যদি ইজি করে পড়ো, সোজা করে পড়ো, তাহলে আশা করি তোমরা কঠিন লাগবে না। চলো আমরা শুরু করলাম। হ্যাঁ ওকে, অনেকে চলে আসছে, তাহলে আমরা প্রশ্ন সলভ করব। যদি অ্যান্সার পারো তুমি অ্যান্সার করবা, কোনো সমস্যা নেই, ভুল হোক কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে অ্যান্সারটা বলে দিব। তাহলে আসো আমরা শুরু করি। আরেকটা জিনিস, হ্যাঁ দেখো যে আমরা যখন পড়বো তুমি দেখবা যে আমাদের নার্সিংয়ে আমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তোমরা শুধু বাংলাদেশ পড়া হয়, হ্যাঁ কিন্তু আমরা নার্সিংয়ে কিন্তু আমাদের বাংলাদেশ প্লাস ইন্টারন্যাশনাল টপিক আমাদেরকে পড়তে হয়। তার মানে একটু বেশি পড়তে হয় যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ। কিন্তু আমরা যখন ভার্সিটিতে পড়াই তখন কিন্তু আমরা পুরো ফুলটা পড়াই। সো যারা নাকি বিএনএর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু নার্সিংয়েরটা কিন্তু কি তোমার সলভ হয়ে যাবে। আসো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে বিএসসি নার্সিং 23-24 প্রশ্ন আমরা পড়বো। আচ্ছা দেখো আমাদের যে ক্লাসটা হচ্ছে, আমাদের এই যে ক্লাসগুলো সব কিছু চলে যাবে আমাদের এই ইউটিউব
চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যে আমাদের যে ক্লাসগুলো ধরো তুমি লাইভ করতে পারতেছো না, তুমি রেকর্ডেড করবা, তাহলে তুমি চলে যাবা এই ইউটিউব চ্যানেলে, তখন তুমি এই ক্লাসগুলো তুমি এখান থেকেই করতে পারবা। প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। এবার চলে আসো আমাদের আজকের একদম, এবং যেটা বলতেছিলাম যে আমাদের গোছানো নোট, তোমরা আজকে ক্লাসের উপর তোমার নোট সাবমিট করবা আমাদের নার্সিং ড্রিমার্স গ্রুপে। যারা নাকি টপ 3 থাকবা তাদেরকে কিন্তু আমরা এই কি বলে পুরস্কারগুলো দিব, আমাদের হচ্ছে টি শার্ট, তারপর হচ্ছে গিয়ে কি বলে তোমার হচ্ছে গিয়ে বন্দি পাঠশালা ডায়েরি। সো যে টপ 3 হবে তার জন্য এই পুরস্কারগুলো আছে। সো তুমি এই পুরস্কার পাওয়ার উদ্দেশ্য হইলো তো ক্লাসটা করে নোটটা শেয়ার করো। নোট করলে কি হবে দেখো, আমি সবসময় বলি সাধারণ জ্ঞান অনেকে আছে যে পড়তে চায় না, কঠিন লাগে, আমি বলি একটু নোট করে পড়ার চেষ্টা করো। তুমি যখন নোট করে পড়বা তুমি নিজে দেখবা যে তোমার জন্য ইজি হয়ে যায়। আমাদের অনেক স্টুডেন্ট আছে যে আমার পুরা ক্লাস শেষ করার পর পুরা নোট করে, নিজে হাতে লেখে নোট করে, আবার আমাকে পরে ছবি পাঠায়। হ্যাঁ, যে ও ইংলিশ নোট করে, বাংলা নোট করে, জিকে নোট করে। তো ও যদি নোট করে পড়ে ওর কোনটা বলো, ওর কি ভুলবে? কারণ তুমি নিজে নোট করতেছো। এমন না যে আমার নোট দেখে তুমি হচ্ছে গিয়ে ফটোকপি করছো, তা না। তুমি যখন একটা জিনিস লিখবা তখন তুমি যখন তোমারই মনে হবে তুমি লিখতেছো। যেমন আমার অনেক সময় কি হয় যে ধর আমি পড়তে, তোমার একটা কোনো জিনিস অনেকদিন পড়ি নাই, আমি ভুলে গেছি, বাট আমি যদি আমার খাতাটা বের করি, আমি যদি উল্টাই তোমার মনে পড়ে যাবে। কারণ কেন? ওই যে আমি এটা লিখে পড়ছি, এটা আমার লেখা, আমার একবার চোখে পড়লে আবার মনে পড়ে যাবে। ঠিক এই জন্যই বলে তোমরা এখন একটু ফাঁকিবাজি নোট করতে চাও না, বাট তুমি নোট করে পড়ো, দেখবা তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, চলো লেটস গো। আজকে আমরা শুরু করি আমাদের বিএসসি এর নার্সিং এর প্রশ্ন, 20টা প্রশ্ন। দেখো সবার আগে প্রশ্ন দিছি ইন্টারন্যাশনাল। দেখো কি বলছে, ক্যাঙ্গারুর দেশ বলা হয় বা ক্যাঙ্গারুর দেশ নামে পরিচিত কোন দেশ? মনে রাখবা ক্যাঙ্গারু, দেখো দেখতেই পাচ্ছ, এবং এই পতাকা দেখলে বোঝা উচিত যে এটা কোন দেশের পতাকা। কি মনে হয়, কি মনে হয় এটা কোন দেশের পতাকা? বলো কোন দেশের পতাকা এটা? হ্যাঁ, দেখলে মনে হচ্ছে এটা অস্ট্রেলিয়ার পতাকা। তার মানে, এবং মনে রাখবা ক্যাঙ্গারু শুধু একমাত্র অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। কোথায়? আচ্ছা আমি একটু মোটা করে দিই, নাহলে আমাকে দেখতে পারে না। একমাত্র কোথায়? অস্ট্রেলিয়াতে দেখা যায়। তাহলে অবভিয়াসলি ক্যাঙ্গারুর দেশ কি? অস্ট্রেলিয়া। এর একটা ভৌগোলিক উপনাম, বুঝছো? এটা একটা ভৌগোলিক উপনাম টপিক, ভৌগোলিক উপনাম। এটা আমি অলরেডি পড়াই ফেলছি আমাদের বি মিনিটের পোলাপাইদেরকে। হ্যাঁ, ক্যাঙ্গারুর দেশ কি? অস্ট্রেলিয়া। ওই যে অনেকে অ্যান্সার করে ফেলছো। এক্সাম কোথায় দিবা? এক্সামের লিঙ্ক দিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে, তখন তুমি লিঙ্কের মাধ্যমে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে। আগামীকাল লিঙ্ক পাবা, একদম টাইম বলা থাকবে, ওই টাইমের মধ্যে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে কি হবে? অস্ট্রেলিয়া। তাহলে কি হবে অ্যান্সারটা? অস্ট্রেলিয়া। অনেকে অ্যান্সার করে ফেলছো, তাহলে একমাত্র কি তোমার, এবং অস্ট্রেলিয়ার প্রতীকও কিন্তু ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর দেশ, অস্ট্রেলিয়ার প্রতীকও কিন্তু আমরা কি বলি? ক্যাঙ্গারু বলে থাকি। আচ্ছা এবার দেখো, এর সাথে আমি কি বললাম? ভৌগোলিক উপনাম, তাই না? এখন আমরা আরো কিছু ভৌগোলিক উপনাম পড়ি, যদিও আমার ভৌগোলিক উপনাম অনেকগুলা, এখন একসাথে তো সব পড়ানো সম্ভব না, আমি কিছু নিয়ে আসছি। দেখো এগুলো প্রায় আসে। যে জাপান, দেখো আমরা এই অপশন থেকে দেখি, হ্যাঁ, যে কিভাবে বলা যায়, সেটা হচ্ছে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। সূর্যোদয়, এই দেখো লেখা আছে এখানে, জাপানকে বলা হয় কি? সূর্যোদয়ের দেশ। প্রশ্ন আসতে পারে কোন দেশকে বলা হয় সূর্যোদয়ের দেশ? মানে জাপানের আগে কি তোমার সূর্য ওঠে। তারপরে নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণে গ্রেট ব্রিটেন বলা হয়। ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা, এবং আমরা জানি যে অস্ট্রিয়ার রাজধানী কি? ভিয়েনা। দেখো অস্ট্রিয়ার রাজধানী কি? ভিয়েনা। তাহলে কি হবে? ভিয়েনা। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ, তাহলে আমি কি বললাম? নিউজিল্যান্ডকে কি বললাম? দক্ষিণে গ্রেট ব্রিটেন। জাপানকে কি বললাম? তোমার হচ্ছে গিয়ে সূর্যোদয়ের দেশ। অস্ট্রিয়াকে কি বললাম আমরা? হচ্ছে গিয়ে তোমার ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনা। এই ভিয়েনা কি? অস্ট্রিয়ার রাজধানী। ওকে, তাহলে আমরা কিন্তু আরো 3-4টা প্রশ্ন পড়ে ফেললাম একটা প্রশ্নের সাথে। ক্লিয়ার? ক্লাসের পিডিএফ কি দেওয়া হবে? হ্যাঁ দেওয়া হবে, এখানে দেওয়া হবে। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে গিয়ে পিন করে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের ক্লাসের এটা পিন করে দেওয়া হবে। তার মানে আমার একটা প্রশ্ন শেষ। তাহলে আমার হয়ে গেল কি? ক্যাঙ্গারুর দেশ কি? অস্ট্রেলিয়া। এবার আসো জাতীয় শিশু দিবস। এইটা এই বছর যেন গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? কারণ অলরেডি আমরা জানি এখন আমাদের বর্তমানে কি অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে। তো রিসেন্টলি আমাদের 6টা দিবস বাদ পড়ছে, তার মধ্যে একটা জাতীয় শিশু দিবস। জাতীয় শিশু দিবস পালন করা হয়তো কার জন্মদিনে? বলো, কার বার্থডেতে? বলো, আমাদের আপার বাপের বার্থডেতে, আমাদের আপার বাপের জন্মদিনের দিন কি জাতীয় শিশু দিবস পালন করা হইতো। তাহলে বলো কি হইতে পারে? দেখি তোমরা বলো দেখি যে কি হইতে পারে। হ্যাঁ, আমি বললাম আমাদের আপাজানের বাপের জন্মদিনের দিন আমরা জাতীয় শিশু দিবস পালন করতাম। বলো দেখি। এই তো অনেকে বলে ফেলছে 17 এপ্রিল। ওহ, আমি বলি 17 এপ্রিল না,
আমি এখানে লিখি 17 এপ্রিল মুজিবনগর দিবস, 17 এপ্রিল মুজিবনগর দিবস, তাহলে এটা বাদ। কারণ আমরা জানি 17 এপ্রিল আমরা কি করছিলাম, অস্থায়ী সরকার শপথ নিছিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, পরেই বৈদ্যনাথ তলার বর্তমান নাম মুজিবনগর হয়ে গেছে, এই জন্য 17 এপ্রিল আমরা মুজিবনগর দিবস, তাহলে বাদ। তাহলে দেখি কি হতে পারে, অনেকে এখন বলছে হ্যাঁ 17ই মার্চ, গুড। হ্যাঁ, দুই সাইড থেকে আমি দেখতেছি, দুই সাইডের অ্যান্সার ঠিক আছে, কি হবে 17ই মার্চ। হ্যাঁ, এবং এটা এটা এখন ক্যান্সেল, আমি দেখেও দিচ্ছি, দেখো এই দিবস বাতিল ঘোষণা করছে। হ্যাঁ, এখন এটা আসবে না আর। হ্যাঁ, যেমন 15ই আগস্ট হোক বাতিল করছে। এবার আসো 17 এপ্রিল বলেই ফেললাম, আর এটা কি 17ই অক্টোবর একটা আছে, দেখো 17ই অক্টোবর কি আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস, 17ই অক্টোবর। তার মানে এই টপিকটা আমরা যদি বলি দিবস থেকে আসছে, টপিকের নাম কি দিবস, দিবস থেকে প্রশ্ন আসছে আমাদের কি জাতীয় দিবস, যদি বলি আমি জাতীয় দিবস। এখন বলবা যে আবার দিবস আবার কয় রকম আছে, জাতীয় দিবস কেন বলতেছি, দেখো জাতীয় মানে কি আমাদের বাংলাদেশে আমরা নিজস্ব কিছু দিবস পালন করি, আরেকটা কি আছে আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক দিবস। যেমন বিশ্ব শিশু দিবস কবে, বিশ্ব তামাক মুক্ত দিবস কবে, এইভাবে প্রশ্নগুলো আসে। তাহলে ওটাও কি আবার দিবস, এটা আমাদের চলে যাচ্ছে কি ইন্টারন্যাশনাল পার্টে চলে যাচ্ছে। সো আমাদের দিবস দুই খান থেকে আমাকে পড়তে হয়, মানে কিছু দিবস আছে যেমন বিশ্ব শিক্ষক দিবস তোমরা পালন করো। হ্যাঁ, এই যে চলে গেছে বিশ্ব শিক্ষক দিবস কবে, 5ই অক্টোবর। সামনে আছে আমার আজকে কয় তারিখ, 19 তারিখ না, বলো দেখি সামনে আমার বাংলাদেশের একটা দিবস আছে, কে বলতে পারবা, সামনে আমাদের আরেকটা দিবস আছে, বলো। এই একদম 2 দিন পর, 2 দিন পর আমাদের বাংলাদেশে একটা দিবস আছে, দেখবা 3 বাহিনী একত্র হয়েছে ক্যান্টনমেন্টে। হ্যাঁ, বিরাট পার্টি দিবে ক্যান্টনমেন্টে। তাহলে বল, আমি কিন্তু হিন্টস দিছি ক্যান্টনমেন্ট বলার পর, দেখি কে বলতে পারবা। দেখো আমরা কিন্তু শুধু এইগুলো পড়তেছি না, সাথে আমরা অন্য প্রশ্নও পড়তেছি, বলো। হ্যাঁ, নোট যেগুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো নোট করবা। আজকে পুরুষ দিবস, আজকে বলি আমি 2 দিন পর, 2 দিন পর মানে কি, দেখো আমি এখানে লিখি 21শে নভেম্বর, এটা গুরুত্বপূর্ণ। অনেকে আর্মিতে পরীক্ষা দাও, অনেকে আর্মিতে পরীক্ষা দাও, এই প্রশ্নটা প্রায় আসে। হ্যাঁ, লং কোর্সে পরীক্ষা দাও তোমরা, কে বলতে পারবা, 16 ডিসেম্বর তো অবশ্যই আসছে, 2 দিন পর। এই তো একজন বলছে, হ্যাঁ এই দেখো সশস্ত্র বাহিনী দিবস, আমাদের সশস্ত্র বাহিনী দিবস, ও এটা আবার কি টাকা। হ্যাঁ, সশস্ত্র বাহিনী দিবস কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে 3টা বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আমরা সেনাবাহিনীকে চিনি ভালো মতন, তাই না, সেনাবাহিনী কি বলে 5ই অগস্ট তোমরা দেখছো সেনাবাহিনীকে। তাহলে সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে কি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময় 3 বাহিনী একত্র হয়েছিল, তারপর 3 বাহিনী একত্র হয়ে যুদ্ধ করা শুরু করে, কারণ তার আগে ওরা ইন্ডিভিজুয়ালি যুদ্ধ করতেছিল, কিন্তু 3 বাহিনী একত্র হয়ে যুদ্ধ শুরু করছে। ওই 3 বাহিনী একত্র হয়েছে না 21শে নভেম্বর, তাই আমরা কি পালন করি ওই দিন সশস্ত্র বাহিনী দিবস, প্রতি বছর কবে 21শে নভেম্বর। দেখবা পরশু দিন দেখবা যে খবরে পেপারে মানে থাকবে এটা নিয়ে কি নিউজ থাকবে। ওকে, হ্যাঁ অনেকে এখন পারছে বলতে, গুড। এক্সামের লিঙ্ক পেয়ে যাবা, গ্রুপ বা পেজে দেওয়া হবে, আমাদের যে নার্সিং ড্রিমার্স যে পেজটা সেখানে পাবা। আসো আমাদের টপিক এখন আবার দিছে মুক্তিযুদ্ধ টপিক থেকে, বুঝতে পারতেছো কি বলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম শত্রু মুক্ত হয়, মুক্তিযুদ্ধ। এখন মুক্তিযুদ্ধ সবসময় আমাদের এতদিন 15 বছর ধরে আমাদের অনেক প্রশ্ন আসছে মুক্তিযুদ্ধ টপিক থেকে। হ্যাঁ, এবারও আসবে আশা করি, একটা দুটো তো থাকবেই। তা কি বলছে দেখো, কোন জেলা প্রথম শত্রু মুক্ত হয়। আমরা জানি যে, আমরা তো জানি 16 ডিসেম্বর তোমার নিজেরাই বললাম আমাদের বিজয় দিবস, ঠিক আছে, তার আগে থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের জেলাগুলা শত্রু মুক্ত হওয়া শুরু করছে। মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের জেলা ছিল যেন কয়টা, 19টা। কয়টা ছিল, 19টা। বর্তমানে কয়টা, আমাদের বর্তমানে জেলা কয়টা, 64টা। ঠিক কিনা বলো, হ্যাঁ ঠিক নাকি ঠিক, 64টা জেলা আমাদের এখন বর্তমানে, তখন ছিল আমাদের জেলা 19টা। এই জন্য আমরা বলি এটাকে বৃহত্তর জেলা বলি। এই 19টা জেলার মধ্যে প্রথম শত্রু মুক্ত হয়েছে কি, দেখে বলতে পারবা, আগে তোমরা বলো তারপর আমি বলবো, দেখে বলতে পারবা। আচ্ছা গ্রুপের, আচ্ছা ঠিক আছে, মোসাব্বত পারবেন যে গ্রুপে অ্যাড করে দেন, গ্রুপে তো আমি অ্যাড নাই। নার্সিং ড্রিমার্স লিখে সার্চ করলে পাবা, যশোর, অনেকে বলতেছে, হ্যাঁ যশোর। ওকে, হ্যাঁ তাহলে কি হবে আনসারটা, যশোর শত্রু মুক্ত হয়েছে প্রথম। ওকে, এবং কয় তারিখে হয়েছে দেখো, 6 ডিসেম্বর 1971 সালে। দেখো 6 ডিসেম্বর 1971 সালে কি যশোর শত্রু মুক্ত হয়েছে। ওকে, তাহলে এবং এই 6 ডিসেম্বরে আরো 2টা ইনফরমেশন বলে দিই।
যখন আসি, যখন 6 ডিসেম্বরে। 1 নম্বর কি, আমাদের বাংলাদেশকে প্রথম কে দেয় স্বীকৃতি, এখানে লিখি বাংলাদেশকে, বিডিকে লিখলাম, স্বীকৃতি দেয় কে, ভুটান, এই 6 তারিখে। তোমরা খালি এটা গন্ডগোল পাকাও, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম কে দেয় স্বীকৃতি, ভুটান। দ্বিতীয় বিডিকে স্বীকৃতি দেয় কে, ভারত। কবে, তারিখ আমার একই, এই 6 ডিসেম্বর 1971 সালে। তাহলে আবার 3টা প্রশ্ন পড়ে ফেললাম। হ্যাঁ, যে 6 ডিসেম্বর আমি কি বললাম, যে আমাদের প্রথম শত্রুমুক্ত জেলা কি, যশোর। দেন এই 6 ডিসেম্বরে আমাকে প্রথম স্বীকৃতি দেয় কে, কোন দেশ, ভুটান। দেন দ্বিতীয় দেশকে দেয় ভারত, তারিখ আমার একই, 6 ডিসেম্বর 1971 সালে। ওকে, ক্লিয়ার? যারা পারে তারা, সবাই তো আর পারে না, তাই না? অনেকে আছে যে পারেন, তার সবার জন্য আমি পড়াচ্ছি। হ্যাঁ, এবার আসো, এখন আমি বললাম প্রথম শত্রুমুক্ত জেলা। যদি প্রশ্ন আসে সর্বশেষ শত্রুমুক্ত কোনটা, ঢাকার মিরপুর কিন্তু সর্বশেষ কি শত্রুমুক্ত হয়েছে। হ্যাঁ, এলাকা ওয়াইজ। কবে, 31 জানুয়ারি 1972 সালে। হ্যাঁ, এটা একটু মনে রাখো, যে আমার প্রথমটা বললাম, তাহলে আমরা শেষেরটাও পড়ে ফেলি, যে কি শেষটা কি হবে, মিরপুর এলাকা কি সর্বশেষ শত্রুমুক্ত হয়েছে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, চলে আসো আমাদের নেক্সট, এই যে এই টপিক থেকে আমরা একটা জিনিস, আজকে একটা মোবাইল নাম্বার মুখস্থ করব, বুঝছো? তোমরা তো তোমাদের খালি ময়না পাখির মোবাইল নাম্বার মুখস্থ করো, আজকে আমরা এই মোবাইল নাম্বার একটা মুখস্থ করব, যাতে তুমি কি এখান থেকে প্রশ্ন আসে যেন কোনো ভুল না হয়। একটা মোবাইল নাম্বার মনে রাখবা, ঠিক 11 ডিজিটই, আবার ফোন ঘুরায়ও না ওই নাম্বারে। দেখো, আগে আমি প্রশ্নটা দেখি, আগে আমার মেইন প্রশ্ন দেখি, যেটা পরীক্ষায় আসছিল। কি বলছে, যে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানজনক খেতাব কোনটি? এবার শোনো, মুক্তিযুদ্ধে অবদানের জন্য আমরা অনেক মানুষকে আমরা কি দিছি, খেতাব দিছি। হ্যাঁ, সেই খেতাবটা প্রদান করা হয়েছে 15 ডিসেম্বর 1973 সালে, দেখো লেখা আছে এখানে। এবং এই খেতাব হচ্ছে আমাদের মোট 4টা খেতাব দিছি। আমাদের সর্বোচ্চ খেতাব কি, বীর শ্রেষ্ঠ। দ্বিতীয়তে কি, বীর উত্তম। 3 নম্বরে কি, বীর বিক্রম। 4 নম্বরে কি, বীর প্রতীক। তার মানে কি, সর্বোচ্চ আমি বলে ফেলছি। আমরা জানি যে বীর শ্রেষ্ঠ যারা পাইছেন তারা সবাই মারা গেছেন। তার মানে আমার 1 নম্বরে কি, দেখো এই যে লেখা আছে এখানে 7 জন বীর শ্রেষ্ঠ। আমি এখানে লিখি, দেখো বীর শ্রেষ্ঠ কয়জন, 7 জন। তারপর আমরা বললাম বীর উত্তম, আমি একদম নতুনটা পড়াচ্ছি। হ্যাঁ, আমি আর পুরানটা পড়াবো না, নতুন কারণে বাদ পড়ছে, এখন বর্তমানে 67 জন। দেন বীর বিক্রম, এখন আমি তোমাকে 2 ভাবে মনে রাখাবো। দেখো কিভাবে মনে রাখতে পারি। বীর বিক্রম হচ্ছে গিয়ে তোমার 174 জন, আর বীর প্রতীক 424, 4 to 4। দেখো তো সব মিলে কয়জন হয়, 672, 672 মানে 672 জনকে আমরা কি দিছি, এই খেতাবগুলো প্রদান করছি। আমরা আগে দিছিলাম 676, 4 জনের খেতাব বাতিল করছে আওয়ামী লীগ সরকার, কারণ তারা ছিল হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর খুনি, এই জন্য তাদের খেতাব বাতিল করা হয়েছে। এখন জানি না খেতাবকে ব্যাক করাবে কিনা, এই জন্য যেহেতু আমাদের খেতাব বাতিল করা হয়েছে দেখে আমি 4 জনের নাম বলতেছি না। আচ্ছা, আমি আগে প্রশ্নটা শেষ করে নেই। তাহলে আমাকে কি বলছে, আমি কি বললাম, সর্বোচ্চ হাইয়েস্ট কোনটা, তাহলে বুঝতেই পারতেছো হাইয়েস্ট কোনটা, কি হবে, বীর শ্রেষ্ঠ। তাহলে আচ্ছা কি হবে, বীর শ্রেষ্ঠ। ঠিক আছে, এবার দেখো আমি এখানে যে দেখলাম, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ধর এটা আসলো না, তোমার এটা আসলো, বললো যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়জনকে বীর প্রতীক দেওয়া হয়েছে, 424 জনকে। এখন আমি কিভাবে মারতে পারি, একটা তো আমি বলবো, মোবাইল নাম্বার বলবো। এখানে আমি দেখো, এটা আমরা সবাই জানি বীর শ্রেষ্ঠ, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, 7 জনকে দেওয়া হয়েছে। এখন এই 3টা কেমনে মনে রাখতে পারি, আমি যেরকম মনে রাখতাম, আমরা বলতাম তারা 3 ভাই। দেখো উত্তম বিক্রম প্রতীক, বীর লাগাই নিয়ে পড়ে, উত্তম বিক্রম প্রতীক, তারা 3 ভাই। তা আমরা জানি ছোট ভাই বোনরা বেশি পায়, এই তোমরা দেখেন যারা আছো দেখো, ছোট ভাই বোনরা অলওয়েজ বেশি পাবে। তার মানে এখানে কে ছোট, প্রতি ছোট ভাই তবে বেশি পাইছে, 424। উত্তম বড় ভাই, তাই একটু কম পায়, বড় ভাই বোনা স্যাক্রিফাইস করে, তারা বলে আর কি। তাহলে কয়টা পাইছে, 67টা। আর বিক্রম মাঝামাঝি তো, মাইজা, হ্যাঁ 2 নাম্বার। দেখো এই জন্য সে পাইছে কত, মাঝামাঝি কত, 174। তার মানে বীর তোমার হচ্ছে বিক্রম কি 174। এখন আমি এটাকে যদি মোবাইল নাম্বার করি, দেখো 01767174424। ঠিক আছে, আবার গান গাওয়া শুরু করে দিল না, হ্যালো 2441139, বেলা বস তুমি পারছো কি শুনতে, হ্যাঁ এটা আবার গান গাওয়া শুরু করি। তার মানে
এই 7টা কি আমি এখানে লিখলাম, হ্যাঁ উপরে বীর শ্রেষ্ঠ। 67টা কি এখানে করি বীর উত্তম। আবার ফোন ঘুরাই ফেল, ওটা পোলা পাইন, পোলারা তো আবার দেখা যায় নাম্বার পাইলে এই ঘুরাই দেখি কোনো মাইয়া ফোন ধরে কিনা। তারপরে কি হবে উত্তম বিক্রম, আর কি লাস্টে 424 কি বীর প্রতীক। দেখো তাহলে হয়েছে 01767174424। তুমি এভাবে মনে রাখো, তুমি যদি এভাবে মনে রাখতে না পারো তুমি এভাবে মনে রাখো যে 01767174424। ক্লিয়ার? ফোন নাম্বার ঘুরালে দেখবা যদি কারোর কাছে ট্রু কলার থাকে দেখবা নামটা অলরেডি সেভ করা আছে, মনে হয় মুক্তিযোদ্ধা খেতাব এভাবে নাম পোলাপের নাম সেভ করে রাখছে অলরেডি। ক্লিয়ার? চাকরিটা আমি পেয়ে গেছি ফারিয়া আপা, শুনছো? এই তো হ্যাঁ, ইন্টারেস্টিং ভাবে মনে রাখা যাচ্ছে, এটাই তো। তুমি ইন্টারেস্ট নিয়ে পড়ো সাধারণ জ্ঞান, তাহলে কঠিন লাগবে না। এবং এই যে এই মেডেলকে দেওয়া হয়েছে, মেডেল, হ্যাঁ এই যে বীর শ্রেষ্ঠর মেডেল, বীর তোমার হচ্ছে গিয়ে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম আর কি বীর প্রতীক, হ্যাঁ এই মেডেলগুলো তাকে দেওয়া হয়েছে। আচ্ছা তোমাকে আমি এখন আরেকটা প্রশ্ন করি, এখন একটু ট্রিকি প্রশ্ন। যদি ট্রিকি প্রশ্ন করে, আমরা বললাম যে সর্বোচ্চ খেতাব কিন্তু বীর শ্রেষ্ঠ, কিন্তু যদি বলা হয় জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটা? আমি বলছি বীর শ্রেষ্ঠ, কিন্তু যারা তারা সবাই মারা গেছেন 7জন, ঠিক কিনা? 7জন সবাই মারা গেছেন, কিন্তু আমি যদি বলি যে জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটা, এবার তোমরা অ্যান্সার করবে আমাকে, বলো। তাহলে বুঝতে পারবো তুমি আমার কথাটা বুঝতে পারছো বা কথাগুলো বোঝা যাচ্ছে। যে যদি বলা হয় জীবিতদের মধ্যে যে সর্বোচ্চ খেতাব কোনটা, তাহলে কি হইতে পারে বলো। আরেকজন বলে এই ফোন নাম্বারটা ফোন দিয়ে আমার নাম্বার, কেশব রায় বলে আমি ফোন লাগাবো নাকি, বলো। যদি বলা হয় জীবিতদের মধ্যে, না এসা বীর প্রতীক কেন হবে, বীর প্রতীক তো লাস্টে। দেখো এই 4জনের মধ্যে আমার 2 নাম্বার কিন্তু বীর উত্তম, তাই না? এখন ওরা তো মারা গেছে, তার মানে এই 3জনের মধ্যে কে, আমি কি বলছিলাম, কে বড় ভাই, বলো কে বড় ভাই, কে বড় ভাই? এই তো হ্যাঁ বীর উত্তম, বোঝা গেছে এবার? বীর উত্তম, তাহলে কি হবে অ্যান্সারটা বীর উত্তম। গুড, হ্যাঁ তাহলে বীর উত্তম। এভাবে মনে রাখবা, কারণ পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে। একটা বলতে পারে সর্বোচ্চ কোনটা, দ্বিতীয় কোনটা খেতাব, দ্বিতীয় সর্বোচ্চ, অথবা বলবে যে জীবিতদের মধ্যে, আমরা জানি যে বীর শ্রেষ্ঠ সবাই মারা গেছেন, তাহলে অবভিয়াসলি উত্তম বিক্রম প্রত্যেকের মধ্যে হাইস্ট কে বীর উত্তম। একটু কইয়া দেই, হ্যাঁ জিয়াউর রহমান, এখন বুঝছো এই বছর আবার জিয়াউর রহমান ইম্পর্টেন্ট, জিয়াউর রহমান কিন্তু বীর উত্তম পাইছেন, হ্যাঁ জিয়াউর রহমান কি পাইছে, বীর উত্তম। ক্লিয়ার? দেখো ক্লিয়ার, এই প্রশ্ন ক্লিয়ার, আমরা অনেকগুলো পড়ছি, একটা প্রশ্নের সাথে সাথে আমরা বাকিগুলোও পড়ে ফেলছি। দেখো ক্লিয়ার কিনা, তুমি এইভাবে প্রশ্ন সলভ করবা, দেখবা যে একটার সাথে তুমি অনেকগুলো প্রশ্ন কি অ্যান্সার করতে পারবা। উত্তম, হ্যাঁ ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট প্রশ্নে গেলাম। এই প্রশ্নটা তোমার 23-এ, এই প্রশ্নটা বিএসসিতেও আসছে, ডিপ্লোমাতেও আসছে, হ্যাঁ একই প্রশ্ন। আমি দেখবো ডিপ্লোমার প্রশ্ন পড়ার সময় এটাও সলভ করাবো। তাহলে আসো দেখো কি বলছে প্রশ্নটা, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজের হিসেবে ঘোষিত কোনটি? আচ্ছা ইউনেস্কো একটা সংস্থা, সে আমাদের বাংলাদেশের 3টা জায়গাকে কি ঘোষণা করছে, ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে। তুমি আগে পড়ো কোন 3টা, তারপর তুমি ওখানে যাও। বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে। এই প্রশ্নটা নার্সিং বলো, মেডিকেলে বলো, প্রায় আসে এখন, ভার্সিটিতে প্রায় আসে এখন প্রশ্নটা। ইজি প্রশ্ন, এটা একদম ইজি প্রশ্ন। কি বলছে, বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ। আর একটা কথা বলি, দেখো আমি তোমাকে পড়াইছি বিশ্ব ঐতিহ্য, প্রশ্ন দিচ্ছে ইংরেজিতে ওয়ার্ল্ড হেরিটেজ, সেম কথাই কিন্তু। অনেকে আমরা ইংলিশ টার্মটা জানি না, এই জন্য মেডিকেল নার্সিংয়ে কিন্তু আমরা ইংলিশ টার্মটাও আমরা জানবো, ঠিক আছে? তাহলে দেখো কি বলছি, বাংলাদেশে 3টা, সেটা কি কি আগে দেখো, আমি তোমাকে আগে বলি কি কি আমাদের। দেখো 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে, তারপরে হচ্ছে কি সোমপুর বিহার পাহাড়পুর, যেটাকে আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহারও বলি, নওগাঁতে। আর এটা কি সুন্দরবন। তার মানে আমার 3টা আছে। তাহলে তোমার দেখো, এখন তুমি দেখো কোনটা নাই, তাহলে বা কোনটা আছে দেখো। কি বলছে কোনটি, তার মানে আমাকে বলছে যে কোনটা আমার বিশ্ব ঐতিহ্যের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে বুঝতেই পারতেছো আমার কি হবে, বলো কি হবে অ্যান্সারটা। হ্যাঁ অনেকে বলছে 60 গম্বুজ মসজিদ, এই তো গুড, হ্যাঁ 60 গম্বুজ মসজিদ। তাহলে কি হবে অ্যান্সারটা 60 গম্বুজ মসজিদ। গম্বুজ কয়টা জানো, 81টা গম্বুজ। গম্বুজ কয়টা, 81টা। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে। সোমপুর বিহার
যে আমরা কি বলি পাহাড়পুর বৌদ্ধ বিহার বলে থাকি, ধর্মপাল বানাইছে। কে বানাইছে? ধর্মপাল। এটাও আসে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। আর সুন্দরবন নিয়ে আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, কি বলবে জানো? বলবে যে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে কবে? 6 ডিসেম্বর 1997 সালে। এটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা তিনটাও পড়লাম, সাথে আবার বাকি প্রশ্নগুলো বলে ফেললাম যেগুলো নাকি পরীক্ষায় আসার মতন। দেখো ক্লিয়ার কিনা? তিনটা ঐতিহ্যবাহী স্থান, সুন্দরবনটা ইম্পর্টেন্ট, যে 6 ডিসেম্বর 97, এটা অনেকবার পরীক্ষায় প্রশ্নটা আসে। কোন সংস্থা দিছে? ইউনেস্কো। বলতে পারে, উল্টা হয় বলতে পারে যে কোন সংস্থা, তাহলে কি ইউনেস্কো। যদি বলে কোন সংস্থা, তাহলে কি হবে? অ্যান্সার হবে ইউনেস্কো। ঠিক আছে, দেখো ক্লিয়ার এটা? ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্রিস্টাল ক্লিয়ার নাকি? এবার আসো, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? হ্যাঁ, এটা তো তোমরা সবাই জানো। সেটা দেখো, আগে আমরা আসি যে আমাদের এই স্বাধীন বাংলাদেশ বলো বা বাংলাদেশের প্রথম, একই কথা। অনেকে ভাবে কি দুইটা আলাদা, অবভিয়াসলি না। কারণ আমরা স্বাধীন হয়ে গেছি 26শে মার্চ 71-এ। এরপর আমরা কি করছি? অস্থায়ী সরকার গঠন করছি 10ই এপ্রিলে। সেই অস্থায়ী সরকারের মেম্বার ছিল 6 জন। সেই 6 জনের মধ্যেই প্রথমে আমরা কি ধরেছি? প্রেসিডেন্ট। যাকে আমরা বানাইছি, তাহলে তিনি হয়ে গেলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তাহলে দেখো আমরা এই 6 জনের নামই পড়বো আজকে। দেখো কি বলছে, আমরা এখানে চলে আসো। দেখো বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান। বলো বর্তমান কে? বলো বর্তমান কে? বর্তমান কে বলতে পারবা? আমাদের পুকি। বলো আমাদের বর্তমান প্রেসিডেন্ট কে? বলো আমাদের বর্তমান প্রেসিডেন্ট কে? বলো। হ্যাঁ, তোমরা অ্যান্সার দিছো আগে। হ্যাঁ, বলো বর্তমান প্রেসিডেন্ট কে? দেখে বলতে পারবা বর্তমান প্রেসিডেন্ট? বর্তমান প্রেসিডেন্ট কে শেখ মুজিব? কেউ বি বলছে। ও আচ্ছা, এখানে বি অ্যান্সার, বিতে আছে। হ্যাঁ, শাহাবুদ্দিন চুপ্পু। এই তো হৃদয় বলছে শাহাবুদ্দিন চুপ্পু। তাহলে দেখো, হ্যাঁ ঠিকই আছে। তাহলে কি আমাদের বর্তমানে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নাকি? মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বেশি কি মোটা হয়ে যাচ্ছে লেখাটা? একটু করে দিই তাহলে। দেখো তাহলে এবার আসি আমরা এখানে চলে এসে আমরা কি বললাম? 6 জনের নাম আমরা পড়বো। হ্যাঁ, সেই 6 জনের মধ্যে আমরা প্রথমে পেয়ে যাচ্ছে কি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে? শেখ মুজিবুর রহমান। তোমরা অলরেডি বলে ফেলছো অনেকে। তারপর যদি বলা হয় অস্থায়ী প্রেসিডেন্টকে, তাহলে দেখো এখানে নাম আছে অস্থায়ী প্রেসিডেন্টকে সৈয়দ নজরুল ইসলাম। আমি যদি লিখি এখানে, উনি কি আমাদের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন। অস্থায়ী প্রেসিডেন্ট আবার কেমন কথা? দেখো আমরা জানি শেখ মুজিবকে ধরে নিয়ে গেছিল, এই জন্য তো উনি অনুপস্থিত। তখন হচ্ছে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম, উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। উনি গিয়া পরে অস্থায়ী হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাষ্ট্রপতি, তাই তার পদবি হয়ে গেছে অস্থায়ী কি রাষ্ট্রপতি। ওকে, এবার তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী। এই যে এটা পড়ো, এগুলো পড়ো। তার মানে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন। তাহলে এখানে কি হবে? উনি কি ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী। গেল দুইটা। শেখ মুজিবে বললাম উনি প্রথম প্রেসিডেন্ট। আমরা এই যে অপশনগুলো করে ফেলেছি, প্রথম প্রেসিডেন্ট। তারপর আসো ক্যাপ্টেন মনসুর আলী। দেখো ক্যাপ্টেন এম মনসুর আলী কি? উনি কি ছিলেন? অর্থমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী। তাহলে আমরা এখানে লিখি উনি প্রথম অর্থমন্ত্রী। দেখো আমার 4টা অপশন আমরা সবগুলো পেয়ে গেলাম। তাহলে যাতে কোনো ভুল না হয়, ধরে পরীক্ষায় আসলো প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন, তাহলে কি হবে? ক্যাপ্টেন মনসুর আলী। এবার আসো বাকি দুইটা পড়ি আমরা এখানে। খন্দকার মোশতাক আহমেদ, এটা আমরা আওয়ামী লীগ আমলে জীবনে পড়ি না, এখন পড়বো। প্রথম পররাষ্ট্রমন্ত্রী। প্রথম পররাষ্ট্রমন্ত্রীকে তোমার হচ্ছে গিয়ে খন্দকার মোশতাক। আর বাকিটা কি? AHM কামারুজ্জামান। কে কে রাজশাহীর আসো? উনি কিন্তু রাজশাহীর। কে কে রাজশাহীর আসো? এখানে কেউ আসো রাজশাহীর? রাজশাহীর কিন্তু তোমার এলাকার নামই আছে কামরুজ্জামান চত্বর। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, এই যে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের AHM কামারুজ্জামান। তাহলে এই হচ্ছে আমাদের 6 জনের নাম। শুধু আমি একটাই পড়লাম না, আমি বাকি 5 জনটাও পড়লাম। তার মানে তোমার যদি প্রশ্ন আসে এখান থেকে, আমরা মনে হয় তোমরা আশা করি পারবা। সবাই কিন্তু প্রথম, সবাই প্রথম। প্রথম অর্থমন্ত্রী, প্রথম পররাষ্ট্রমন্ত্রী, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর কি প্রথম তোমার হচ্ছে গিয়ে প্রথম প্রধানমন্ত্রী। তাহলে কে? প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। ক্লিয়ার? দেখো এই যে এসব বলতে আসিয়া আপু, তা তোমাদের যে
একটা চত্বরের নাম আছে না, কামারুজ্জামান চত্বর, এই যে ওনার নামে, ঠিক আছে। এবং তার ছেলে খায়রুজ্জামান লিটন তো তোমাদের রাজশাহীর মেয়র ছিল, এখন তো নাই, পালাইছে। হ্যাঁ, তাহলে সেই তোমাদের এই জন্য বললাম যে তোমরা অনেকেই জানো না উনি কি, তাহলে উনি বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। ক্লিয়ার? কে রংপুরের? কেশব রায় কি রংপুরের? বা অনেকে দেখি রাজশাহী থেকে আসো, আসো। যদিও এটা দেখা তো সাধারণ জ্ঞান সম্পর্কিত না, তারপরেও এখানে তোমার যেহেতু নার্সিং এই মেডিকেল সম্পর্কিত, তার জন্য এই প্রশ্নটা আসছে। কি বলছে দেখো, পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট হয় কেন? তুমি ধরো উঁচা, তুমি যখন কোনো যাবা উঁচার দিকে, তোমার দেখবা যে হাঁসফাঁস লাগতেছে, তাই না? দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম লাগে না অনেক সময়? তুমি দেখবা, হ্যাঁ, যে পাহাড়ে উপরে উঠলে তুমি যত উঁচুতে যাবা দেখবা তোমার তত কষ্ট হবে। হ্যাঁ, এই জন্য কিন্তু যখন কোনো উঁচু জায়গায় যাওয়া হয়, যেমন ভারতে একটা জায়গা আছে লাদাখ, ওখানে অনেক উঁচু, প্রায় তোমার হচ্ছে গিয়ে 18,000 ফিট উপরে, ঠিক আছে? 18,000 ফিট উপরে, এটা কিন্তু চিন্তা করা যায় না। যেমন আমি গেছি হাইয়েস্ট 12,000 ফিট উপরে, হ্যাঁ, সিকিমে গেছিলাম 12,000 ফিট উপরে। হ্যাঁ, তুমি ওখানে কিন্তু মানে এরকম হাঁসফাঁস লাগে, হ্যাঁ, এত উঁচায় না। তোমার ওখানে কি থাকে দেখো, ওখানে কি থাকে, তোমার বায়ুর চাপ কম থাকে, ঠিক আছে? এই জন্য তখন তোমার কিন্তু হাঁসফাঁস লাগবে। এই জন্য অনেকে কি করে জানো, যখন লাদাখে যায় 18,000 ফিট উপরে, অনেকে একদিন রেস্ট নেয়, অসুস্থ হয়ে যায়। কারণ কি, যে বায়ুর চাপ কম, তোমার কিন্তু অস্বস্তি লাগতেছে, হ্যাঁ, তখন তোমার দেখা যাচ্ছে একদিন রেস্ট নেওয়ার পর, তখন তুমি ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর পর তুমি কি তখন চলাফেরা করতে পারবে। অনেকে অসুস্থ হয়ে যায়, এক্সট্রাভাবে অক্সিজেন নেয়। যেমন মাউন্ট এভারেস্টে যখন যখন উঠে, আমরা জানি আমাদের বাংলাদেশ থেকে 6 জন মাউন্ট এভারেস্ট জয় করছে, তার মধ্যে একজন মারা গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। উনি এভারেস্ট জয় করে আসার পথে মারা গেছে। এবং এমনও হয়েছে যে এভারেস্ট থেকে নামার সময় অনেকেই নামতে পারে নাই, কি অক্সিজেন কমে গেছে, কারণ তার অক্সিজেন বেশি লাগছে উপরে। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে এভারেস্টে। তো তাহলে কি বললাম আমি, যে শ্বাসকষ্ট কেন হয়, যেটা বললাম যে পর্বতের চূড়ায় ওখানে আমার বায়ুর চাপ কি কম থাকার কারণে। এই তো গুড, সবাই অ্যান্সারটা করতে পারছো। কি হবে, উপরের কি বায়ুর চাপ কম, এই কারণে আমার কি শ্বাসকষ্ট হয়। এই জন্য দেখবা যে যেটা বললাম, যে লাদাখে যেটা বললাম, যে অনেকে ওখানে গিয়ে কি করে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন কি আলাদাভাবে অক্সিজেন নেয়, মানে অনেকেই অসুস্থই হয়ে যায়। আর কি ঘোরাঘুরি কিসের, কি নিজের জান নিয়ে টানাটানি। হ্যাঁ, আমি এখনো যাই নাই, বাট আমি শুনছি যে এরকম, যে লাদাখে এরকম কি যত যত উপরে উঠবে তত কি তোমার চাপ কমতেছে, তখন কিন্তু তোমার কিন্তু অস্বস্তি শুরু হবে, তখন তোমার শ্বাসকষ্ট হওয়া শুরু করে আর কি। এটা বিএসসি, এটা বিএসসি, আমি বিএসসি শেষ করে ডিপ্লোমা শুরু করবো, এটা বিএসসি। হ্যাঁ, এটা এটা বিএসসি পর শুরু করবো ডিপ্লোমা। একদম প্রথমেই ক্যাপশনে ছিল এটা বিএসসির প্রশ্ন, এগুলো সব মিক্স করি নাই, হ্যাঁ, মিক্স করি নাই আমি। এবার আসো, কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? আমরা ক্লাস 9-10-এ কবর নাটক পড়ছি। তোমরা ক্লাস 9-10-এ কি পড়ছো বলতো দেখি? ক্লাস 9-10-এ তোমরা মনে পড়ছো বহিপীর। যেমন তোমরা এইচএসসিতে কি পড়তেছো নাটক? সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা পড়তেছো, আর ওদিকে মনে হয় পড়তেছো লাল সালু। আমরা পড়ছিলাম ক্লাস 9-10-এ 1000 বছর ধরে আর কবর, তোমরা পড়ছিলাম মনে হয় বহিপীর, আর এদিকে তোমরা পড়তেছো লাল সালু, আমরা পড়ছিলাম পদ্মা নদীর মাঝি। তো এবার দেখো কবর নাটকটা কি বলছে, যে কোন পটভূমিতে রচিত, সেটা হচ্ছে গিয়ে ভাষা আন্দোলন। কি ভাষা আন্দোলন হবে, তোমরা অনেকেই বলে ফেলছো ভাষা আন্দোলন। এবার দেখো আমরা এই ভাষা আন্দোলন ভিত্তিক আমরা কিছু প্রশ্ন পড়ে ফেলি। হ্যাঁ, শুধু একটাই পড়বো না, যেটা আসছে দেখি শুধু এটাই পড়বো তা কি, কেন, আমরা ওটা সম্পর্কিত কিছু পড়ি। যেমন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, এইটা আমার কাছে এই বছর খুবই গুরুত্বপূর্ণ লাগে, কি আরেক ফাল্গুন। বলতো কেন গুরুত্বপূর্ণ বললাম, বলো কে বলতে পারবা কেন আমি এত খুব গুরুত্ব দিয়ে বলতেছি আরেক ফাল্গুনটা? জহির রায়হানের এই আরেক ফাল্গুনের একটা ডায়লগ, তোমরা এই আন্দোলনে আমরা এই ডায়লগটা বারবার ব্যবহার করছি, দেখি কে বলতে পারবা? হ্যাঁ, কে বলতে পারবা? আমরা দেয়াল লিখন করছি, হ্যাঁ, এই উপন্যাসের একটা লাইন কে বলতে পারবা বলো? আরেক ফাল্গুন, বলো। এখন একটু অনেকে বুঝতে পারবা যে কোন ডায়লগটা কথা বলতেছি, বলো কে বলতে পারবা? এই আরেক ফাল্গুনের একটা ডায়লগ খুবই এই আন্দোলনে আমরা খুব ইউজ করছি, কে বলতে পারবা দেখি বলো? হ্যাঁ, এই যে বলছে আবিদা জান্নাত, বলছে কি আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ, এটা কিন্তু এই আরেক ফাল্গুনের কি তোমার উপন্যাসের। তার মানে এটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, যে আরেক ফাল্গুনটা কার, তার এটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস পড়লাম একটা, কি জহির রায়হানের।
তারপর কি বললাম, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক যে কবর, তোমরা বললা, তোমরা নিজেরাই বললা কে। ও এবার দেখো কে লেখছে এটা, মুনীর চৌধুরী। উনি কিন্তু শহীদ বুদ্ধিজীবী, তাকেও মেরে ফেলছিল 71-এ, মুনীর চৌধুরী। তারপর এবার আসি, প্রথম গান ইম্পর্টেন্ট না, প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছিল, কে লিখছে, মাহবুবুল আলম চৌধুরী, একটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, প্রথম সিনেমা, প্রথম সিনেমা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সিনেমা চলচ্চিত্র কি, জীবন থেকে নেওয়া, এটাও আমার জহির রায়হানের পরিচালনা, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এই যেটা আরেকটা গুরুত্বপূর্ণ আছে বলবো, আরেকটা গুরুত্বপূর্ণ আছে বলো, ভাষা আন্দোলন ভিত্তিক একটা গান আছে যে গানটা আমরা 21শে ফেব্রুয়ারি দিন গাই, এটা গুরুত্বপূর্ণ, বলো কোন গানটা, কোন গানটা বলো তো দেখি। ভাষা আন্দোলন ভিত্তিক কি আমরা কিন্তু প্রথম গানটা কিন্তু আমরা গাই কম, আর গাই আমরা একটাই, যে গানটা আমরা 21শে ফেব্রুয়ারি আসলে আমরা শুনতে পাই। কে বলতে পারবা বলো। আমি জানতাম কবর মুক্তিযুদ্ধ, না না হুমায়রা মৌ, কবর মুক্তিযুদ্ধ না, কবর কি ভাষা আন্দোলন ভিত্তিক। এই দেখো যে 53 সালে মঞ্চস্থ করা হয়েছে, 1953, অনেক আগে। মুর্দা মুর্দা, আমার 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 এত খেয়াল নাই, ক্লাস 9 পুরনো আমলে পাশ করে আসছি, হ্যাঁ আমরা পড়ছিলাম কবর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, দেখো আমি এখানে লিখি, হ্যাঁ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, তাই না? আচ্ছা, এটার আমি এখন 3টা জিনিস লিখে দিই, এটাও প্রায় আসে। দেখো এই গানটার গীতিকার, গীতিকার মানে কি, যে গানটা লিখছে, গাফফার চৌধুরী, সংক্ষেপে লিখলাম আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাই রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার, এবার আসো প্রথম সুরকার, আব্দুল লতিফ, আব্দুল লতিফ। আর উপরে লিখি বর্তমান সুরকার। এমনকি অনেকে কি কারো গন্ডগোল লাগে, সুরকার গীতিকার মানে কি, বর্তমান সুরকারকে আলতাফ মাহমুদ। কতবার যে আসে এই প্রশ্নগুলা, প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি যেখানে যাও না কেন অ্যাডমিশনে, তুমি এই কোশ্চেনগুলো পাবা, এই কোশ্চেনগুলো পাবা। আমার ভাই রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার, দেখো গদি মিল আছে, গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার লতিফ, আব্দুল লতিফ। আর এখন আমরা যে বর্তমান যে সুরটা দিয়ে গানটা গাই, সেই সুর দিছে কে, আলতাফ মাহমুদ। গীতিকার মানে কি, যে গানটাকে লিখছে, রচনা করছে, তাহলে কি একে বলা হয় গীতিকার, তাহলে কি হবে, গাফফার চৌধুরী। সুর মানে কি, যে মিউজিক দিছে, আমরা যে সুর দিয়ে গাই না, তাহলে সুর দিছে, তার মানে সুরকার বা মিউজিক বা মিউজিশিয়ান বলা হয় তাকে। প্রথম সুরকার লতিফ, বর্তমানে কে, আলতাফ মাহমুদ। ওকে, অনেকে তোমার তো পারো দেখি। আমরা তাহলে আরো একটা প্রশ্ন পড়ে ফেললাম। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক আমার মনে হয় এখন তাহলে আর কোনো সমস্যা নাই, এখানে আমি লিখেও দিছি, আবার কি এক্সট্রা একটা পড়ায়ও দিলাম। ওকে, তাহলে কবর হবে ভাষা আন্দোলন ভিত্তিক। তারপর জীবন থেকে নেওয়া, এটাও কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সিনেমা, তার মানে এটাও কিন্তু আসে। এখন তোমরা জীবন থেকে নেওয়া দাগা দিয়ে আসো মুক্তিযুদ্ধ ভিত্তিক, আমরা পড়বো একটু পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা প্রশ্ন আছে। আসো আমরা দেখি এবার, তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ দেন? আসলে শেখ মুজিব নিয়ে এখন একটু কমই ইম্পর্টেন্ট, তোমরা জানো যে কেন, হ্যাঁ এই জন্য। আগে তো আসতো, মানে শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন না আসলে আর কি, মানে আসবেই একটা না একটা প্রশ্ন। তো আমরা জানি যে তোমার জাতিসংঘে আমরা বাংলাদেশ জয়েন করছি 17 সেপ্টেম্বর 1974 সালে, 29তম অধিবেশনে। কত? 29তম অধিবেশনে, ঠিক আছে। এবং প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে, ঠিক আছে। এই সাধারণ পরিষদের অধিবেশনে শেখ মুজিব প্রথম বাংলায় ভাষণ দেন কবে, তোমার হচ্ছে গিয়ে 24 অথবা 25 সেপ্টেম্বর, কেন যে তোমার আমেরিকা আর বাংলাদেশের টাইমিং পার্থক্য দেখে, কবে 74, 29তম অধিবেশন, তার মানে কি হবে অ্যান্সারটা, সাধারণ পরিষদ, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল। এখন আমি একটু চলে আসি সাম্প্রতিকের মধ্যে। এই বছর সেপ্টেম্বর মাস চলে গেছে, 3য় মঙ্গলবারে চলে গেছে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা কে এখন বলো, বর্তমান প্রধান উপদেষ্টা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু এই বছর আমাদের বাংলাদেশের পক্ষ থেকে জয়েন করছে, স্বাভাবিক, কারণ আমরা যেহেতু উনি আমাদের চিফ অ্যাডভাইজার। উনিও কিন্তু এই সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিচ্ছেন এই বছর। কেন আমি গুরুত্বপূর্ণ বলতেছি, উনি আমাদের যে বাংলাদেশের যে আন্দোলনটা হইলো, বিপ্লবটা হইলো, একটা নাম দিছে বিপ্লবের, দেখো এটা অবশ্যই আসবে এই বছর কোনো না কোনো পরীক্ষায়।
তাহলে কি বললাম আমি, যে আমাদের যে সাম্প্রতিক যে বিপ্লবটা হয়েছে, যেটা তোমরা জুলাই বিপ্লব বলো, তাই না? জুলাইতে হয়েছে, এটাকে জুলাই বিপ্লব বলো, তোমরা 36 জুলাই মতো নিয়ে গেছো, তাই না? জুলাই বিপ্লব বলা হচ্ছে। তো উনি এই বিপ্লবের একটা নাম দিছে, কেউ কি বলতে পারবা এই বিপ্লবের নাম কি? বলো, কে বলতে পারবা যে উনি এই বিপ্লবের নাম দিছে? এই বিপ্লবের নাম কি দিছে বলতে পারবা? কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন আসবেই, আমাদের এই আন্দোলন নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। আমি বললাম যে আমাদের এই জুলাই আন্দোলনকে কি আন্দোলন নামে উনি আখ্যা দিছে, বা কি বিপ্লব নামে আখ্যা দিছে? কে বলতে পারবে? এই তো একদিন বলছে মনসুন বিপ্লব। একজন বলছে হ্যালো খন্দকার তানভীর, বলো। জুলাই বিপ্লব, উর্মি বলছে জুলাই বিপ্লব, অনেকে আবার জুলাই বিপ্লব। আবু সাইদ বিপ্লব, কেশব রয়, আবু সাইদ বিপ্লব না, আবু সাইদ মনে রাখবার যে আমাদের এই বিপ্লবের প্রথম শহীদ, এটা একটা গুরুত্বপূর্ণ। এবার দেখো, তোমরা অনেকে বলছো এই বিপ্লবের নাম দিচ্ছে মনসুন বিপ্লব। এটা আবার কেমন কথা? মনসুন মানে কি? ইংলিশে মনসুন হচ্ছে কি আমাদের বর্ষাকাল। মনসুন, মনসুন রেইন বলে না, মনসুন মানে বাংলায় বর্ষাকাল। তো জুলাই মাস তো বর্ষাকাল থাকে, বর্ষাকালে যেন নাম দিচ্ছে মনসুন বিপ্লব। একটু মাথায় রাখো, হ্যাঁ? তাহলে কি হবে? মনসুন বিপ্লব। এগুলো কিন্তু আমি সব এক্সট্রা বলতেছি, আমার যা মনে হচ্ছে যে এটা বলা উচিত, তাই আমি তোকে বলতেছি। এটাও কিন্তু এই বছর পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা অবশ্যই দিতে পারে এটা। ক্লিয়ার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আচ্ছা একজন বলতেছো, তাহলে কি হবে? এটা মনসুন বিপ্লব হবে। হ্যাঁ, এটা উনি এই যে এই সাধারণ পরিষদের অধিবেশন যখন গেছেন এই বছর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি এই বিপ্লবকে মনসুন বিপ্লব নামে আখ্যায়িত করছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সবসময় তো অন্য দেশের বিপ্লবের নাম আসে, এবার আমাদেরটা আসবে, বুঝছো? আচ্ছা, আমরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন করতে করতে আমরা নিজেরাই ফ্রি করে ফেলছি আমার নিজেদেরকে, তাই না? আমরা কিন্তু ওইখানে মুভমেন্ট ছিল যে প্যালেস্টাইনকে মুক্ত করো, এই এই স্লোগান করতে করতে হঠাৎ করে কি হয়ে গেল যে আমাদের এখানে কি আমরাই মুক্ত হয়ে গেলাম। এবার আসো, সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে কোনটা ছোট? শুধু সার্ক দেশগুলোর মধ্যে না, পুরো এশিয়ার মধ্যেই ছোট দেশে এই দেশটা। হ্যাঁ, সার্ক কি? দেখো সার্ক কি, আমাদের দক্ষিণ এশিয়ার 8টা দেশ মিলে গ্রুপ বানাইছে সার্ক। এটা সবসময় আমরা সংস্থাতে পড়াই, 8টা দেশ মিলে গ্রুপ বানাইছে সার্ক। এবং এই সার্কের স্বপ্নদ্রষ্টা জানো কেডা? এই সার্কের স্বপ্নদ্রষ্টাকে, মানে কে এটাকে স্বপ্ন দেখাইছে, মানে আবার উদ্যোক্তাকে, মানে এই সার্ক করাটার উদ্যোক্তা কিন্তু আমাদের বাংলাদেশের একজন। আবারও চলে আসছি, নাম বলো, কে বলতে পারবা সার্কের স্বপ্নদ্রষ্টাকে, যিনি কিনা বীরুত্তম খেতাব পাইছেন? বলো, এবার তো বুঝতে পারতেছো কার নাম বলবো। বলো, তোমরা তোমরা সবাই হচ্ছে কি, আমি ওখানে আসি নাই, আমি এখানে আসি নাই, আমি তোমাকে অন্য প্রশ্ন পড়াচ্ছি, আমি সার্ক থেকে প্রশ্ন পড়াচ্ছি। সার্কে হচ্ছে কি আমরা বললাম আমাদের মোস্তফা, হ্যাঁ মোস্তফা, মেজর জিয়া, হ্যাঁ। এরশাদ না, এরশাদ ছিল প্রথম চেয়ারম্যান, কিন্তু সার্কের মেন উদ্যোক্তা ছিল জিয়াউর রহমান। এটা দেখবো আমার কাছে মনে হয় এই বছর কোথাও না কোথাও পরীক্ষা আসবে। গত 15 বছরে আসে নাই, আসতেই পারে, কি বলো? গত 15 বছরে তো আমি বলছি জিয়া নিয়ে কোনো প্রশ্নই পড়াই নাই। শেখ শেখ মুজিব নিয়ে পড়ানো হয়েছে, জিয়া নিয়ে পড়ানো হয়নি, কারণ আসবেই না, আওয়ামী লীগ আমলে জীবনে আসবে না। হ্যাঁ, তাহলে কি হবে? সার্কের স্বপ্নদ্রষ্টাকে তোমার হচ্ছে জিয়াউর রহমান। হ্যাঁ, কিন্তু উনি তো পরে তো 81-এ তো মারাই যান, তারপরে গিয়ে 85-এ গিয়ে প্রথম সম্মেলন টম্মেলন হয় আর কি, অনেক কিছু হয়, তারপরে গিয়ে আমার এরশাদ গিয়ে প্রথম চেয়ারম্যান হয়। তাহলে সার্কের মধ্যে কি বলছি, আয়তনের দেশ ছোট দেশ কোনটা? যেটা আমি বললাম যে এটা এশিয়ার মধ্যেও কি ছোট দেশ, সেটা কি? মালদ্বীপ। এই যে আমার ছোট্ট একটা দেশ, সে ভারত মহাসাগরে পড়ছে, ভারত মহাসাগর, দেখো আমি লিখে দিচ্ছি কোথায় পড়ছে, ভারত মহাসাগরে পড়ছে। এই দ্বীপটা কোথায় পড়ছে? ভারত মহাসাগরে। রাজধানী কি? দেখো মিল আছে, মালদ্বীপের সাথে মালে। মুদ্রা কি? রুপাইয়া বা রুপিয়াও বলে, রুপি না কিন্তু, হ্যাঁ রুপি না কিন্তু, বা রুপিয়া, রুপিয়া বা রুপাইয়া। পৃথিবীতে 2টা দেশ ব্যবহার করে রুপাইয়া, ইন্দোনেশিয়া আর হচ্ছে গিয়ে মালদ্বীপ। তারপর কি বললাম যে সে শুধু সার্ক দেশগুলোর মধ্যে না, পুরো এশিয়া দেশের মধ্যেই ছোট দেশ আমার কি? মালদ্বীপ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তাহলে আমরা অনেক কিছু পড়তেছি, শুধু প্রশ্ন যেটা আসতেছে সেটা পড়তেছি না, সাথে সাথে আমরা কি অন্য প্রশ্নগুলোও পড়ে ফেলতেছি। দেখো ক্লিয়ার কিনা? তুমিও ক্লাস করবা সোমানালিজা?
এবার চলে আসো, বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? আমাদের জানি যে আমাদের বাংলাদেশে একটা জেলা আছে যেখানে নাকি আমাদের কয়লা খনি আছে, হ্যাঁ অনেক কয়লা খনি ওখানে পাওয়া গেছে। সেটা কোথায়? দিনাজপুর জেলা। দেখো দিনাজপুরে বড়পুকুরিয়া, দিঘিপাড়ার ফুলবাড়ি, জয়পুরহাটে, জামালগঞ্জে, পাঁচবিবিতে আমার কিন্তু কি কয়লা খনি পাওয়া গেছে বা কয়লা পাওয়া গেছে। তার মানে এখানে অপশন অনুযায়ী কি হবে? আমার দিনাজপুর হবে অ্যান্সার। এই যে দিনাজপুর, দিনাজপুর আমাদের কি কয়লা খনি। বা প্রশ্ন বড়পুকুরিয়া কোথায়, বলতে পারে বড়পুকুরিয়া কোথায় অবস্থিত, তাহলে কি হবে? দিনাজপুরে হবে। ঠিক আছে। এবং আরেকটা যদি বলা হয় যে কোন জায়গায় আমার উন্নত মানের কয়লা পাওয়া গেছে, তাহলে আমরা কি বলবো? জামালগঞ্জ, জয়পুরহাটে। এই যে জামালগঞ্জ, জয়পুরহাটে আমার কি উন্নত মানের কয়লা পাওয়া গেছে। এটাও আসে প্রশ্ন, কোথায় আমার উন্নত মানের কয়লা পাওয়া গেছে, তাহলে কি হবে? জয়পুরহাট। আর যদি বলা হয় যে কোন জায়গাটি কয়লা সমৃদ্ধ, আমরা অপশন দেখো বুঝতেই পারতেছো কি হবে, অবভিয়াসলি কি দিনাজপুর হবে। কেউ আসলো কি না দিনাজপুরের লোকজন? কোথায় এটা? পার্বতীপুর, তাই না? বড়পুকুরে মানে পার্বতীপুরে। এবার আসো, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটা? দেখো এটা এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। ইচ্ছা করে ওরা অপশন কিন্তু দুইটাই দিছে, যেটা তোমরা ঝামেলা করো। দেখো আমরা জানি আমাদের বাংলাদেশের দক্ষিণে একটা দ্বীপ আছে, কি? সেন্ট মার্টিন। আমি যদি এখানে লিখি সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন আছে একটা দ্বীপ, তাই না? যেটা নারকেল জিঞ্জিরা নাম, 8 বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে। আমরা সবাই এখন ঘুরতে যাই সেন্ট মার্টিনে, না? কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে আরো 5 কিলোমিটার দক্ষিণে, কত দক্ষিণে? 5 কিলোমিটার দক্ষিণে, কিন্তু 5 কিলোমিটার দক্ষিণে আমরা আরেকটা দ্বীপ আছে, সেটার নাম কি? সেরা দ্বীপ। তাহলে দেখো তুমি সেন্ট মার্টিন দ্বীপ থেকে সে আরো দক্ষিণে চলে আসছে না, তাহলে আমার কি হওয়া উচিত? না অ্যান্সারটা সেরা দ্বীপ। তোমরা করো কি? সেন্ট মার্টিন দেখে দাগায় ফেলাও। তোমরা যা কি করো অনেক সময় অপশন দেখায়, আরে পাইছি দাগায় ফেলছি, এটা করবা না। অপশন দেখতে হবে তোমাকে 4টা। এই যে ঘুরায় প্রশ্ন করছে, মানে অপশন দুইটাই দিচ্ছে, যেটা কনফিউজিং। দেখো তার আমি কি বললাম যে আমাদের বাংলাদেশ সর্বদক্ষিণের দ্বীপ, আমি কি বলছি? সেন্ট মার্টিন। কিন্তু আমি দেখতেছি সেন্ট মার্টিন দ্বীপ থেকে আরো 5 কিলোমিটার দক্ষিণে, মানে আরো চলে গেছে নিচের দিকে, কি দ্বীপ? সেরা দ্বীপ। তাহলে অবশ্যই আমার সর্বদক্ষিণের দ্বীপ সেরা দ্বীপ। যদি যদি দেখা সেরা দ্বীপ অপশনে নাই, তখন তুমি দিতে পারো সেন্ট মার্টিন। ওকে, এই জন্য এইভাবে তুমি অ্যান্সারটা করবা। তুমি সেন্ট মার্টিন দেখে লাফায় দেখাতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। এই জানা প্রশ্ন ভুল করবা না, মনে রাখো জানা প্রশ্ন ভুল করা যাবে না। অজানা প্রশ্ন ভুল হোক কোনো সমস্যা নাই, হইতে পারে আনকমন প্রশ্ন আসতেছে, আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে গেলাম। জানা প্রশ্ন যদি ভুল হলে তোমারই কষ্ট পাবে, আহারে আমার একটা ভুল হয়ে গেল, আমি এটা পারতাম, এই আফসোসটা যেন না হয়। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সারটা? কি হবে? ঢাবি 2.0 থেকে সেরা দ্বীপ। তুমি তো ভর্তি হয়ে গেছো না 2.0 এর পোলাপাইন, তাহলে কি হবে? সেরা দ্বীপ হবে। আমি লিখে দিচ্ছি, যদি সেরা দ্বীপ না থাকতো অপশনে, তাহলে আমরা কি দিতাম? সেন্ট মার্টিন দিতাম। একটু এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তাহলে আমাদের সর্বদক্ষিণের দ্বীপ সেরা দ্বীপ, যদি সেরা দ্বীপ না থাকে তাহলে আমরা কি দিতাম? সেন্ট মার্টিন দ্বীপ। ক্লিয়ার? সেরা দিয়ে, আচ্ছা হ্যাঁ সেরা দ্বীপ দিচ্ছ। তারপর দেখো আমরা কিছু জিনিস পড়ে ফেলি, যে মনপুরা দ্বীপ। হ্যাঁ, এটা কোথায়? মনপুরা একটা সিনেমা আছে, তাই না? ভোলা জেলার মধ্যে পড়ছে মনপুরা দ্বীপটা। আর সন্দ্বীপ কোথায় পড়ছে? চট্টগ্রাম জেলার মধ্যে পড়ছে সন্দ্বীপ, চট্টগ্রাম জেলার মধ্যে পড়ছে। তাহলে প্রশ্ন আসতে পারে সন্দ্বীপ কোন জেলায়, তাহলে কি হবে তোমার? চট্টগ্রাম। আচ্ছা সেন্ট মার্টিন দ্বীপটা যদি বলা হয় যে কোন জেলায়, দেখি কে বলতে পারবে, বলো সেন্ট মার্টিন দ্বীপটা কোন জেলায় পড়ছে? বলো সেন্ট মার্টিন দ্বীপটা আমার কোন জেলায় পড়ছে? বলো। হ্যাঁ একসাথে ক্লাস করে সাবমিট করবা, হ্যাঁ একসাথে ক্লাস করে সাবমিট করবা, আজকেই পড়াবো তো। বলো আমি কি বললাম, যে সেন্ট মার্টিন দ্বীপটা কোন জেলায় পড়ছে? দেখি বলো কে বলতে পারবা, তার জন্য কি তোমাকে তোমাকে একটা ভার্চুয়াল চকলেট দিব। বলো সেন্ট মার্টিন দ্বীপটা কোন জেলায়? বলো। টেকনাফ জেলা, কিন্তু টেকনাফ জেলা না, কিন্তু চট্টগ্রাম না কক্সবাজার। তাহলে মানে এই ঝামেলা। এই জন্য ঠিক তোমরা কি করবা জানো, ম্যাপ কিনবা, বাংলাদেশের ম্যাপ টানায় পড়বা, তখন তোমার জন্য ইজি হবে। সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা আমার কক্সবাজার জেলায়। ওকে, অনেকে টেকনাফ বলছো না, টেকনাফ থানা, হ্যাঁ আমি জেলা বলছি, টেকনাফ থানা, কিন্তু কক্সবাজার আমার কি জেলা, তাহলে কি হবে? কক্সবাজার, চট্টগ্রাম না। তুমি যখন যাবা সেন্ট মার্টিনে, তোমাকে যেতে হবে আগে কোথায়? কক্সবাজার যেতে হবে, চট্টগ্রাম। তারপর তুমি এখন থেকে কি টেকনাফ থেকে তখন জাহাজে করে তুমি সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবা। তাহলে কি হবে অ্যান্সারটা? কক্সবাজার জেলা বলছি, টেকনাফ জেলা না। ওকে,
ক্লিয়ার? আমার মনে হয় এই কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমাদের জাতীয় সঙ্গীতের সুরকারকে। আমরা আগে আমাদের জাতীয় সঙ্গীত আগে আসি, তারপর আমরা সুরকার গীতিকারে আসবো। আমাদের জাতীয় সঙ্গীত কোনটা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক কিনা? দেখো এইটা রবি ঠাকুরের একটা কবিতা। উনি আমার সোনার বাংলা কবিতাটা লিখছিলেন বঙ্গভঙ্গের সময়। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন উনি দুঃখে ভারাক্রান্ত হয়ে একটা কবিতা লিখছিলেন আমার সোনার বাংলা। সেই কবিতা ছিল 25 লাইন। কত লাইন ছিল? এখানে লিখলাম 25 লাইন। আমরা কি করছি, এই কবিতার প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত বানাইছি। আয় হায়, 10 লাইন লিখি নেই, প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত। তার মানে পুরা কবিতা জাতীয় সঙ্গীত না, কিন্তু খেয়াল করে উল্টাপাল্টা করো না এটা। হ্যাঁ, যদি বলা হয় যে আমার সোনার বাংলা কবিতাটি কয় লাইন? 25 লাইন। আমাদের জাতীয় সঙ্গীত কয় লাইন? আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 লাইন। তার মানে গানটা লিখছে কে বা কবিতাটা লিখছে কে? রবি ঠাকুর। এবং উনি এই কি বলে কবিতাটা কি সুর দিয়ে গানটা গাইছেন। তার মানে সুরকারও কে? আমাদের কি? রবীন্দ্রনাথ ঠাকুর। দুইটা, গীতিকারও কে? রবি ঠাকুর। সুরকারও কে? রবি ঠাকুর। যদি বলা হয় কোথা থেকে তোমার হচ্ছে গিয়ে মানে নেওয়া হয়েছে, দেখো সেটা হচ্ছে গিয়ে যদি বলা হয় কাব্য, স্বরবিতান কাব্য থেকে নেওয়া হয়েছে। আর কাব্যগ্রন্থ গীতবিতান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এটা প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ করা হয়। এটা দিছি, হ্যাঁ ওই যে দেখো, দেখছো ইংরেজি 5 সালে এই বঙ্গভঙ্গ। হ্যাঁ, আমাদের বাংলা দুইবার বাংলা ভাগ হয়েছে, 1905 সালে একবার, 47 সালে একবার। এই যে আমরা পূর্ববঙ্গ, আর আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার মধ্যে পড়ছে, সেই পশ্চিমবঙ্গ কিন্তু আমরা একসাথে ছিল পুরো বাংলা, পরে 2 ভাগে ভাগ হয়ে যায়। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম স্বরবিতান কাব্য, গীতবিতান কাব্য গ্রন্থ থেকে নামা হয়েছে। সুরও দিছে কিন্তু কে? তোমার রবি ঠাকুর। গীত গানটাও লিখছো কি? গান বা কবিতা বলো, লিখছে কি? রবি ঠাকুর। এবং এই আমাদের জাতীয় সঙ্গীতের আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। এই যে সৈয়দ আলী আহসান। তাহলে এখন আমরা চলে যাই অ্যান্সার। তাহলে কি বললাম? গীতিকারও বলো, সুরকারও বলো, তাহলে কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। কই গেল? ঠিক আছে, আমাদের রণসঙ্গীতের রচয়িতা কিন্তু কাজী নজরুল ইসলাম। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাতল, রণসঙ্গীত, এটা আবার কাজী নজরুল। খেয়াল করো। হ্যাঁ, অরুণ পথে তরুণ দল চল রে চল রে চল, তাহলে ওটা হবে কি? রণসঙ্গীত, ওটা কাজী নজরুল ইসলাম। আর জাতীয় সঙ্গীত কি? রবি ঠাকুর। এটা তো বলতে চায় চেঞ্জ করতে চায়, চেঞ্জ করতে চায়, কত কাহিনী শুনতেছি। এবার আসো হচ্ছে গিয়ে সিলেট কোন নদীর তীরে? তার মানে এটা নদী, বাংলাদেশের নদ নদী থেকে প্রশ্ন আসছে, নদ নদী। ঠিক আছে, বাংলাদেশের নদ নদী থেকে প্রশ্ন আসছে। সিলেট কোন নদীর তীরে? দেখি কে বলতে পারবা, কে আসছো সিলেটে? দেখো আমি যদি এখানে যদি বাদ দেই, দেখো আমি এখানে লিখি, হ্যাঁ তাহলে তুমি বুঝতে পারবা। নাফ নদী তোমার হচ্ছে কক্সবাজার অথবা টেকনাফ, এভাবে মনে রাখতে পারো। কক্সবাজার জেলা, নাফ নদীর তীরে। রূপসা নদীর তীরে খুলনা শহর। কে আসো? খুলনা, খুলনা শহর রূপসা। তারপর আসো আড়িয়াল খা, মাদারীপুর বা ফরিদপুর ওদিকে। তাহলে বাকি রইল কি? ওই যে হারাধনের 10টি ছেলে বাকি রইল 1, এরকম হারাধনের 4টি ছেলে বাকি রইল কি? 1। কি হবে? সুরমা নদীর তীরে। ঠিক আছে, সুরমা একদম সিলেটের মাঝখান দিয়ে গেছে। কার কার বাড়ি সিলেট তারা জানো, তাই না? সুরমা নদী তোমরা হচ্ছে গিয়ে তোমাদের সিলেটের মধ্য দিয়ে কি সুরমা নদী গেছে। ওকে, তাহলে তুমি এই দেখো, এই জন্য তোমাকে অনেক সময় তুমি 4টা অপশন ধরো, তুমি পারো না, তুমি অ্যান্সার জানো না কোনটা। আমি জানি, হ্যাঁ ঠিক আছে, ডিরেক্ট তুমি দাগায় আসলা সিলেট সুরমা, তো তুমি জানো না সুরমা নদীর তীরে। তুমি দেখলা বাকি 3টা তুমি জানো, তখন তুমি কি করতে পারো? এগুলো বাদ দিতে পারো। বাদ দিলে যা থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। অনেক সময় এভাবে অ্যান্সারটা কি করা যায়। ক্লিয়ার? আমরা আছি, কি নাম তোমার? চকলেটি কুইন। বাবা রে বাবা, তোমাদের একজনের আইডি দেখলে, আইডি নাম শুনলে ভয় পাই, বুঝছো? এবার আসো গান বাজনা, ভাওয়াইয়া গান। হ্যাঁ, এটা কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া গান, এটা কোন অঞ্চলের গান? কে বলতে? আগে অ্যান্সারটা করো, তারপর আমি বলি। ভাওয়াইয়া গান কোন অঞ্চলের গান বলো দেখি, কে বলতে পারবা অ্যান্সারটা?
দেখো ভাওয়াইয়া গান কোন অঞ্চলের গান? দেখো দেখো, ময়মনসিংহ, ভাটিয়ালি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে কি আমার গম্ভীরা, এটা অনেকবার আসে। গম্ভীরা কোন অঞ্চলের গান? তাহলে কি হবে? রংপুর। তাহলে বুঝতেই পারতেছো কি হবে অ্যান্সারটা। সিগন্যাল প্রবলেম, ও দাঁড়াও একটু, এই আবার চলে গেছে, এই যে চলে আসছি আমরা। না অনেক সময় ইন্টারনেটের ঝামেলা হয়, এটা তো কিছু করার নাই, এটা তো আমাদেরকে মানে মানতেই হবে, তাই না? ইন্টারনেট তো একদম পুরা মানে একদম যে স্মুথ ভাবে থাকবে বাংলাদেশ তা তো না। সো ইন্টারনেটের সমস্যা হয়েছিল, আবার চলে আসছে এখন। সিলেটি পুরি, সিলেটি পুরি বলো, সিলেটে কি গান? হাসন রাজার গান ওদিকে, তাই না? সিলেটের দিকে হাসন রাজা, সিলেট সুনামগঞ্জের দিকে। এবার আসো, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? একবার এভাবে প্রশ্ন আসছিল, আরেকভাবে দিছে কবে তোমার ঘোষণা করা হয়। তাহলে 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাই না? আমরা বলি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কে দিছে? ইউনেস্কো দিছে। ঠিক আছে, কবে দিছে? 17 নভেম্বর 1999 সালে। আমরা এর পরবর্তী বছর 2000 সাল থেকে আমরা এটা পালন করতেছি 21শে ফেব্রুয়ারিকে। ঠিক আছে, এই প্রশ্নটা আবার ডিপ্লোমাতেও আসছে, আমরা আবারও পড়বো। তাহলে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দিচ্ছে কবে? 17 নভেম্বর 1999 সালে। তো দেখো ওই বছর চলেই গেল 21শে ফেব্রুয়ারি। এই জন্য আমরা পরবর্তী বছর মানে 2000 সাল থেকে আমরা এই দিনটা পালন করে আসছি। যে আমি লিখে দিচ্ছি, যদি বলে কোন দিন কোন বছর থেকে আমরা পালন করতেছি দিনটা, তাহলে হবে কিন্তু 2000 সালে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু ডেটটা সহ ইম্পর্টেন্ট, হ্যাঁ, শুধু 99 না, ডেটটা সহ ইম্পর্টেন্ট। আর কে দিছে? ইউনেস্কো। এবার আসো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটাও ডিপ্লোমাতে প্রশ্ন আসছে। ওরা এই বছর দেখলাম যে একই প্রশ্ন বা একই টপিক থেকে ওরা প্রশ্ন করছে, বিএসসিতেও করছে, আবার কিসে ডিপ্লোমাতেও করছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপন করা হয়েছিল? এটা আমাদের কি মুক্তিযুদ্ধের সময়। দেখো আমি অলরেডি, তোমরা দেখে ফেলছো অ্যান্সারটা কি হতে পারে, তোমরা আগে বলো তারপর আমি বলতেছি। যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা প্রথম কোথায় স্থাপন করছিলাম। খেয়াল করে দেখো, সবই আমার চট্টগ্রাম, তিনটে আমার চট্টগ্রাম দিছে, এই জন্য আবার লাফায় দেখাতে যাবা না। খেয়াল করো, চট্টগ্রামের কোন জায়গায়? চট্টগ্রামের কোন জায়গায়? হ্যাঁ, তাহলে কি হবে? কালুরঘাট বেতার কেন্দ্র বলি আমরা, তাই না? এই দেখো, তাহলে কি হবে অ্যান্সারটা? কালুরঘাট বেতার কেন্দ্র। হ্যাঁ, এবং এখান থেকে এই বেতার কেন্দ্র থেকে দুইটা অনুষ্ঠান তোমার শোনানো হইতো, একটা চরমপত্র পাঠ করা হইতো, একটা কি জল্লাদের দরবারে। এই চরমপত্র কে পাঠ করতেন? এম আর আক্তার মুকুল। যে উনি এম আর আক্তার মুকুল, এটাও প্রায় আসে। হ্যাঁ, এম আর আক্তার মুকুল। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে তোমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কে চরমপত্র পাঠ করতেন, তাহলে কি হবে? এম আর আক্তার মুকুল। সো এখান থেকে দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আর যদি প্রশ্ন আসে যে চরমপত্র কে পাঠ করতে, তাহলে এম আর আক্তার মুকুল। এগুলা কিন্তু কি ছিল? যে মুক্তিযোদ্ধাদেরকে কি করতো? উজ্জীবিত করতো, মোটিভেশন। তোমরা বলো না আপু মোটিভেশন দেন, কিছু হলে তোমরা মোটিভেশন চাও। হ্যাঁ, পড়াশোনা হচ্ছে না, হ্যাঁ, সারাদিন কিলে বই নিয়ে পড়ে থাকি, কিন্তু কি মানে মাথায় ঢুকে না, একটু মোটিভেশন দেন। ঠিক এটাই তাদেরকে মোটিভেট করার জন্য, উজ্জীবিত করার জন্য। কারণ আমরা জানি যে যখন মুক্তিযুদ্ধের সময় তখন সবাই কি রেডিও শুনতো, তখন তাদেরকে উজ্জীবিত করার জন্য কি এইসব প্রোগ্রামগুলো কি তোমার হইতো, কি এরকম এই প্রোগ্রামগুলো হইতো আমাদের কি রেডিওতে। হুম, কে জানি চট্টগ্রাম ভাষা কি জানি লেখছো, চট্টগ্রাম ভাষা কিছু বুঝি না। আবার চলে আসো, ইন্টারন্যাশনাল টপিক থেকে প্রশ্ন আসছে কি? পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে কে মহাকাশ ভ্রমণ করেন? আমরা ব্যক্তিটাও পড়বো, আবার প্রথম মহিলা হিসেবে কে গেছে সেটাও আমরা পড়বো, দুইটা পড়বো। প্রথম ব্যক্তি হিসেবে কে গেছে বলতো, কে? দেখো, ইউরি গ্যাগরিন গেছে, নীল আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং চাঁদে চাঁদে পাড়া দিছিল। নীল আর্মস্ট্রং অনেক পরে, তাই না? তার মানে নীল আর্মস্ট্রং হবে না। এডুইন অল্ড্রিন বা এডুইন বাজ অল্ড্রিন, সেও নীল আর্মস্ট্রং এর সাথে চাঁদে পাড়া দিছিল। তাহলে কি হইতে পারে এ আর ডি এর মধ্যে? আমিও বুঝি না চট্টগ্রামের ভাষা।
কেশব রায়, রংপুরে। রংপুরে বাড়ি কই তোমার? বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম কি? দেখো তাহলে কি হবে অ্যান্সারটা তোমাকে দিয়ে ফেলছো। হ্যাঁ, তাহলে কি হবে? ইউরি গ্যাগারিন। এই যে উনি, ইউরি গ্যাগারিন। তাহলে কি হবে? এবং উনি কোন দেশের? রাশিয়া। তখন ছিল কি সোভিয়েত ইউনিয়ন, এই জন্য লেখা সোভিয়েত ইউনিয়ন। কি যেই এতে করে গেছে মহাশূন্যে, সেটার নাম কি? ভোস্টক 1। এটাও চলে আসতে পারে। হ্যাঁ, কিসের মাধ্যমে উনি মহাকাশে যান? তাহলে কি ভোস্টক 1। তার প্রথমটা পড়লা, ইউরি গ্যাগারিন প্রথম পুরুষ হিসেবে, পুরুষ। দেখো ছেলেরা আগে গেছে। তো এবার আসি, প্রথম মহিলা হিসেবে কে গেছিল মহাশূন্যে? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। এটাও কিন্তু রাশিয়ার মানুষ। আমার কাছে সবসময় হয় যে রাশিয়া আমেরিকার যুদ্ধে মানে এতে, মানে আমার কাছে দেখবা যে রাশিয়াই কিন্তু দেখবা যে অনেকখানি তখন ওই সময় আগায় ছিল। প্রথম মহাশূন্যে মানুষ পাঠাইছে রাশিয়ার মানুষ, আমেরিকার মানুষ যায় নাই। প্রথম মহিলা হিসেবে কে গেছে? ভ্যালেন্তিনা তেরেস্কোভা, সেও কিন্তু রাশিয়ার। তার মানে কি দেখো, রাশিয়া কিন্তু বলা যায় সেই সময় মানে আমেরিকা থেকে অনেক কিন্তু টেকনোলজি থেকে কিন্তু আগানো ছিল। তাহলে কি হবে? প্রথম মহিলা হিসেবে কে গেছে? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। তোমরা যাইবা নাকি বলো? তোমরা যাইবা মহাশূন্যে? মহাশূন্যে যাইবা? মহাশূন্যে গেলে ভালো, তাই না? বলে তোমার পড়াশোনা নাই, কিছু নাই, হ্যাঁ, খালি ঘুরবা, ঘুরতে থাকবা মহাশূন্যে। তাহলে কি হবে? লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলায় কি আছে বলো? আমাদের লালমনিরহাট জেলায় কি আছে? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প, তিস্তা বাঁধ প্রকল্প। তাহলে কি হবে? অ্যান্সারটা বলে দিলাম আর কি, প্রথম মহিলা হিসেবে। এবং ওটা কিসে গেছে? ভোস্টক 6। উনি গেছে 1-এ, আর উনি কি 6 নাম্বারটাতে গেছে। কে? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। আর প্রথম কে? ইউরি গ্যাগারিন। এবার আসো, জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশুর বয়স কত? বা শিশু কারা? শিশু শিশু শিশু, বুঝছো? আমাদের বাংলাদেশেও কিন্তু আইন অনুযায়ী এখন শিশুদের বয়স 0 থেকে 18 একে, ঠিক আছে? তার মানে তোমাদের 18 হয়েছে, 18 না হলে তোমরা এখনো শিশু। হ্যাঁ, তোমরা এখনো কি শিশু হয়ে আসো। তাহলে আমাদেরও বাংলাদেশে তাই জাতিসংঘের সনদ অনুযায়ী কি 18 বছরের মধ্যে থাকলে তারা কি বলবো? আমরা শিশু বলবো। ঠিক আছে? তাহলে কি হবে? 18 বছর বয়সী কম বয়সীরা। ঠিক আছে? তাহলে কি হবে? অ্যান্সারটা বি হবে অ্যান্সার। কি তোমরা কি এখনো শিশু আছো, নাকি শিশু থেকে একটু উপরে উঠছো? বলো তোমরা যারা এখানে আসো, তোমরা কি এখন তোমাদের বয়স 18 হয়েছে নাকি 18+? হ্যাঁ, তোমরা এখনো কি শিশু? আর যাবা না মহাশূন্যে গিয়ে কি করবো? ওই যে বললাম 18 কম, তাহলে এখন তোমরা শিশু। হারে, তোমরা এখনো বাচ্চা রইছো নাকি? তাহলে আমাদের বাংলাদেশের কিন্তু আইন অনুযায়ী আমরা কিন্তু কি 0 থেকে 18-কে আমরা কি বলি? শিশু বলি। এবং জাতিসংঘের কি শিশু অধিকার অনুযায়ীও কিন্তু, সনদ অনুযায়ীও কিন্তু কি 18 বছর কম বয়সকে আমরা কি বলবো? শিশু বলবো। ওকে, বলো রংপুরে কি আছে? রংপুরে তাজহাট জমিদার বাড়ি। দেখো তোমরা যে তোমাদের বলতেছি, এগুলো পরীক্ষায় আসে। এই যে কেন জিজ্ঞেস করি তোমার কোন তোমাদের বাসা কোথায়? যেমন লালমনিরহাটে কি বললাম যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প লালমনিরহাটে। আর এটা কি আছে? বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাটে। সো তোমার কিন্তু বলে ফেললাম, তোমারটা তাহলে কি পড়া হয়ে গেল আর কি। এবার আসো 20 নম্বর প্রশ্ন, যেটা আমার হচ্ছে বিএসসিতে আমার লাস্ট প্রশ্ন, তারপর আবার যাবো ডিপ্লোমাতে। সিএনজির পূর্ণরূপ কি? যে আমরা যে উঠি নাই সিএনজি, তারা সিএনজি। হ্যাঁ, আমরা জানি যে ওখানে কি যে গ্যাস ভরে, তাই না? আমরা যে সিএনজি যে আমরা ব্যবহার করি যে অটোগুলো, এগুলো কি গ্যাস ভরে। তার মানে সিএনজির সাথে গ্যাসের সম্পর্ক আছে। তার মানে কি হবে? সিএনজি মানে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। খেয়াল করো, অনেকগুলো মিল আছে। কম্প্রেসড নিউট্রাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কমপ্লিট নিউট্রাল গ্যাস, কমপ্লিট কি ন্যাচারাল গ্যাস। তোমরা কাছাকাছি নাম দিছে, কাছাকাছি। ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সারটা? একদম বি 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 বি, অবভিয়াসলি বি হবে, কম্প্রেসড কি ন্যাচারাল গ্যাস। ঠিক আছে? চলো আমরা একটু গ্যাস নিয়ে আরো দুইটা পড়ে ফেলি। একটা তো বললাম আমি সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি গ্যাস ব্যবহার করি, বলি না? আমরা বলি না এলপিজি ব্যবহার করা হয়? হ্যাঁ, আমরা এলপিজি গ্যাস ব্যবহার করি। দেখো এলপিজি গ্যাসও বলি। দেখো আমাদের এলপিজির মধ্যে কিন্তু গ্যাস চলে আসে। আমাদের বাঙালিরা আমাদের ডাবল বলতে আমরা পছন্দ করি। তাহলে দেখো এলপিজি কি হবে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আমরা ঘরে ব্যবহার করি, তাই না? এলপিজি গ্যাস ব্যবহার করি, এলএনজি ব্যবহার করি। বলো তো যে ঘরে যে ব্যবহার করা হয় এটাকে এলএনজি নাকি এলপিজি? দেখো তো ঘরে আমরা যেটা ব্যবহার করি আর কি, আর একটা হচ্ছে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ও, আমরা এটা ব্যবহার করি, এলএনজি ব্যবহার করি ঘরের মধ্যে, এলএনজি ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি গাড়িতে ব্যবহার করা হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই দেখো লিকুইফাইড বানানটা দেখো, লিকুইফাইড বানানটা ঠিক দেখো। তাহলে এলপিজি কি? পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এলএনজি কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ওকে,
আর সবই এক, আমি আলাদা বলতেছি কি, আমি প্রশ্ন দেখাবো তোমাকে আলাদাভাবে। এখানে আমি এতক্ষণ বিএসসি দেখাইলাম, এখন দেখাবো আমি ডিপ্লোমা, ঠিক আছে? ক্লিয়ার? দেখো 20টা প্রশ্ন ক্লিয়ার হয়েছিল, বলো। দেখো আবার আবার বললাম যে আমাদের এই ক্লাসগুলো সব যাবে ইউটিউব চ্যানেলে, তোমরা এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবা ইউটিউব চ্যানেলে। তাহলে তোমরা ক্লাসগুলো কি দেখতে পারবা, যদি কেউ যদি লাইভ ক্লাস না করে থাকো।